আসসালামু আলাইকুম। আহমেদ বওয়ানী একাডেমি মহিলা কলেজের প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীকে আমার অনলাইন জীববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র আহমেদ বওয়ানী একাডেমি মহিলা কলেজের নয়, যে যেখান থেকে যে প্রতিষ্ঠান থেকে আমার এই অনলাইন জীববিজ্ঞান ক্লাস দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা একটা দীর্ঘ পথ অতিক্রম করছি, সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে। তোমরা যারা ক্লাস করেছো তারা ইতিমধ্যে দেখেছো, বুঝতে পেরেছো, 3টা ক্লাস অলরেডি প্রথম অধ্যায়ের উপর নিয়েছি। আজকে আমাদের এটা হচ্ছে 4র্থ ক্লাস, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের লেকচার 4, অর্থাৎ আমাদের এটা আজকে 4 নম্বর লেকচার নাম্বার 4। অর্থাৎ এই ক্লাসটা শেষে আরও 2-1টা ক্লাস নিয়ে আমরা মোটামুটি প্রথম অধ্যায় কোষ ও এর গঠন অধ্যায়টা শেষ করব। যাই হোক, তার আগে তোমাদেরকে অবশ্যই বলতে হচ্ছে, যেহেতু সময়টা হচ্ছে শীতের সকাল, খুবই সকালবেলা, হয়তো বাস্তবতা নিরিখে তোমরা এখন অনেকে ক্লাসটা ঠিক এই মুহূর্তে দেখছো না, বাট আশা করি তোমরা পরবর্তী সময়ে ক্লাসটা দেখে নিবে। যে যখন যেখান থেকে যে অবস্থায় ক্লাসটা দেখবে অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে করে অন্যদের কাছে, তোমাদের বন্ধু বান্ধবের কাছে ক্লাসটার নোটিফিকেশান চলে যায় এবং তারা যেন ক্লাসটা দেখতে পারে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই ক্লাসটা দেখো, শেয়ার করো, লাইক কমেন্টস করো এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটা তোমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে রাখো। ঠিক আমি এখন একটু চেক করে নিচ্ছি, ঠিক এই মুহূর্তে তোমরা যারা অনলাইনে আছো তাদেরকে আমি একটু চেক করে নিচ্ছি। এবং তোমরা প্রথমে অবশ্যই তোমাদের অনলাইন ক্লাসের মধ্যে কমেন্ট সেকশনের মধ্যে, যেটা আগেও বলছি, তোমরা অবশ্যই নাম, রোল এবং সেকশন লিখে রাখো, যাতে করে তোমাদেরকে আইডেন্টিফাই করতে পরবর্তীতে সুবিধা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আজকে তাহলে আমরা মূল ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রথম অধ্যায় কোষ ও গঠনের উপর, এবং আলোচ্য বিষয় হচ্ছে একটা, সেটা ক্রোমোজোম ও এর ভৌত গঠন। অর্থাৎ তোমরা যারা ক্লাস দেখেছো পূর্ববর্তী সময়ে, আমি বেশ কয়েকটা ক্লাস এই অধ্যায়ের উপর টপিকস ধরে নিয়েছি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন। দেখো, আমি চিত্র অঙ্কন করে রেখেছি, ক্রোমোজোমের 2টা চিত্র, অর্থাৎ ভৌত গঠনের চিত্র। এই চিত্রটারই আরেকটা রূপ হচ্ছে এইটা। এখন মূলত আমরা এই চিত্রের যে মেইন জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু শিখে নেব। তো তার আগে আমাদের অবশ্যই জানা উচিত যে ক্রোমোজোম সম্পর্কে একটা অ্যাজ ইউজুয়াল ব্রিফিং। সেটা আমি যদি বলি ক্রোমোজোম কি, তার আগে আমি অবশ্যই বলতে হবে যে ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু। আমি আবার বলছি, ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু। অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের উপস্থিতি অবশ্যই বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, নিউক্লিয়াসের অর্থাৎ প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে, আমি আবার বললাম যে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা ভিন্ন হতে পারে। কি বললাম কথাটা? যে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে কোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা ভিন্ন হতে পারে। তবে হ্যাঁ, একই প্রজাতির কোষের নিউক্লিয়াসের যদি বিভিন্ন নমুনা নিয়ে আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা একই সংখ্যক ক্রোমোজোম দেখতে পাবো। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। আমি আবার বলছি যে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ভিন্ন হতে পারে। তবে হ্যাঁ, একই কোষের নিউক্লিয়াসের যদি ভিন্ন ভিন্ন নমুনা আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা একই সংখ্যক অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম খেয়াল করবো, অর্থাৎ সমান সংখ্যক ক্রোমোজোম দেখতে পাবো। তোমরা একটা জিনিস জেনে নাও যে আমরা তো জানি যে কোষের আদি কোষে নিউক্লিয়াস সুসংগঠিত নয়। আর যেহেতু আদি কোষে নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়, সেহেতু কি সেখানে ক্রোমোজোমটাও সুসংগঠিত নয়। তবে হ্যাঁ, আদি কোষে সুসংগঠিত নিউক্লিয়াস, সুসংগঠিত ক্রোমোজোম না থাকলেও ক্রোমোজোমের যে মূল উপাদান ডিএনএ, সেটা কিন্তু অবশ্যই বিদ্যমান থাকবে। আমি আবার বলছি, অর্থাৎ আদি কোষে আমরা জানি নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়, কিন্তু আদি কোষে নিউক্লিয়াসটা সুসংগঠিত না হলেও, ক্রোমোজোমটা সুসংগঠিত না হলেও ক্রোমোজোমের যে মূল উপাদান ডিএনএ, সেটা কিন্তু উপস্থিতি অবশ্যই বিদ্যমান থাকবে। তাহলে আমি আবার বলি যে কি বললাম, নিউক্লিয়াসের অন্যতম প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, যেটা ক্রোমোজোম হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন কোষের ভিন্ন ভিন্ন নিউক্লিয়াসে ভিন্ন ভিন্ন ক্রোমোজোম সংখ্যা থাকতে পারে।
তবে হ্যাঁ, একই নিউক্লিয়াসের অর্থাৎ একই প্রজাতির নিউক্লিয়াসে সমান সংখ্যক এবং একই সংখ্যক ক্রোমোজোমের উপস্থিতি বিদ্যমান থাকবে, যদিও আমরা ভিন্ন ভিন্ন নমুনার পরীক্ষা করি। তো ঠিক আছে, তবে হ্যাঁ, যে আমরা যে বললাম যে কোষের প্রধান উপাদান ডিএনএ, এটা কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে অবজার্ভ করতে পারি না। এটা আমরা বিশেষ একটা রঞ্জক পদার্থ ব্যবহার করে এই ক্রোমোজোমের উপস্থিতি আইডেন্টিফাই করতে পারি। কখন? কোষের বিভাজনরত অবস্থায়। অর্থাৎ যখন যদি কোষের বিভাজন না হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রোমোজোমের উপস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে পারি না। এখন যদি তাহলে আমরা সংজ্ঞায় আসি যে ক্রোমোজোম কাকে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো ক্রোমোজোমের সংজ্ঞা যদি বলি, তাহলে বলবো কি, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত বা নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান অনুলিপন ক্ষমতা সম্পন্ন রঞ্জক পদার্থ, যা কি করবে, নিউক্লিয় প্রোটিন অর্থাৎ নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সকল উপাদান অনুলিপন, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা রাখে, তাকেই হচ্ছে ক্রোমোজোম বলে। আমি আবার বলছি, ক্রোমোজোম কাকে বলা হয়? অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে কোষের নিউক্লিয়াসে বিদ্যমান, অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসে বিদ্যমান বা উপস্থিত যাই বলো না কেন, অর্থাৎ কোষের নিউক্লিয়াসে বিদ্যমান অনুলিপন ক্ষমতা সম্পন্ন দ্বিসূত্রক রঞ্জক পদার্থ, যা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এবং বিভিন্ন প্রকার, যেমন মিউটেশন, প্রকরণ এবং প্রবর্তন, বিবর্তন, এই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে, তাকেই হচ্ছে নিউক্লিয়াসের কি বলা হচ্ছে? ক্রোমোজোম বলা হচ্ছে। তাহলে আমি যদি এবার একটু বলি, আবিষ্কারে আসি, যে ক্রোমোজোম আবিষ্কারটা কে করলো, কিভাবে করলো, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একটা নাম, সেটা হচ্ছে কার্ল নাগিলি 1842 সালে। অর্থাৎ তাহলে আমি যদি ক্রোমোজোমের আবিষ্কার সম্পর্কে একটু বলি, তাহলে আমি অবশ্যই বলবো, একটা নাম মাথায় রাখবো, যে কার্ল নাগেলি কত সালে? 1842 সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে কি হয়, ক্রোমোজোমের উপস্থিতি পর্যবেক্ষণ বা অবজার্ভ করেন। তাহলে আমি আবার বলছি যে যখনই আমরা বলবো যে ক্রোমোজোমের আবিষ্কার সম্পর্কে, তখন আমাদের একটা গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে কার্ল নাগেলি কত সালে? 1842 সালে সর্বপ্রথম কি করেন, উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে এই ক্রোমোজোমের উপস্থিতি পর্যবেক্ষণ করে। এখন যদি আমরা আসি যে এর সংখ্যা, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যাটা কেমন হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে নর্মালি যদি ক্রোমোজোমের সংখ্যা উপস্থিত করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রজাতিভেদে ক্রোমোজোমের সংখ্যা হতে পারে 2 থেকে সর্বোচ্চ 1600 এর মধ্যে। অর্থাৎ যদি আমরা একটা ক্রোমোজোম খেয়াল করি, সেই অর্থাৎ কোষের নিউক্লিয়াস খেয়াল করি, সেখানে আমরা ক্রোমোজোমের সংখ্যা যদি কাউন্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 1600 পর্যন্ত ক্রোমোজোমের উপস্থিতি খেয়াল করতে পারি। আর সেই ক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ বলি, সেখানে বলবো হচ্ছে কোথায়, ফার্ন প্রজাতির উদ্ভিদে সর্বোচ্চ 1200 ক্রোমোজোমের উপস্থিতি পাওয়া যায়। আর সর্বনিম্ন যদি বলি ডিপ্লয়েড 2n সংখ্যকে, কিসের ক্ষেত্রে? পুষ্পক উদ্ভিদে, সেটা হচ্ছে সর্বনিম্ন 4টা ক্রোমোজোমের উপস্থিতি পাওয়া যায়। আর আমরা যেটা জানি, আমাদের মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কত, সেটা আমরা সাধারণত তোমরা সবাই জানো, 23 জোড়া। অর্থাৎ এই 23 জোড়া বা 46টি, এর মধ্যে যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি, 23 জোড়ার মধ্যে আমরা জানি 1 জোড়া হচ্ছে কি, 1 জোড়া বা 2টা, যাকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম। আর বাকি যে 22 জোড়া বা 44টি ক্রোমোজোম থাকে, সেটাকে বলবো আমরা অটোজোম। অর্থাৎ তাহলে কি বললাম, যে 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর 22 জোড়া সেটা হচ্ছে অটোজোম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি সংখ্যার দিকে যদি বলি, তাহলে আমি আরেকবার বলি সংক্ষেপে, যে আমরা নর্মালি একটা ক্রোমোজোমের সংখ্যা যদি কাউন্ট করতে যাই প্রজাতি ভেদে, সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 1600 পর্যন্ত পেতে পারি, এবং সর্বোচ্চ সংখ্যক আবিষ্কৃত হচ্ছে ফার্ন প্রজাতির উদ্ভিদে 1200 ক্রোমোজোমের উপস্থিতি বিদ্যমান, এবং সর্বনিম্ন পুষ্পক উদ্ভিদে ডিপ্লয়েড অর্থাৎ 2n সংখ্যক সর্বনিম্ন 4টা ক্রোমোজোম উপস্থিতি পাওয়া যাবে। এবং আরেকটা যদি বলি, সেই ক্ষেত্রে অবশ্যই যেটা বলবো, যে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টি, অর্থাৎ 23 জোড়া বা 46টি। এর মধ্যে
এক জোড়া বা দুইটি হচ্ছে সেক্স ক্রোমোজোম এবং অপর ক্ষেত্রে হচ্ছে কি যে 22 জোড়া বা 44টি হচ্ছে অটোজোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা কোষের ভৌত গঠন সম্পর্কে আমরা বলতে যাই, তাহলে ভৌত গঠনের ক্ষেত্রে আমরা যেটা অবশ্যই বলবো যে কোষের স্বাভাবিক অবস্থায় আমরা কিন্তু ক্রোমোজোমের গঠনটা পৃথকভাবে দৃষ্টিগোচর বা অবজার্ভ করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কোষ বিভাজনে মেটাফেজ দশায় এগুলো অত্যন্ত সুগঠিত থাকে এবং তখনই আমরা যদি জটিল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই কোষের মূল যে উপাদানগুলো যে অংশগুলো সেগুলো আমরা খেয়াল করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা দেখো একটা ক্রোমোজোমে যদি ভৌত গঠন খেয়াল করি, এর মধ্যে আমরা কি পাবো, এক পাশ থেকে যদি আমরা বলি যে ক্রোমাটিন, অর্থাৎ ক্রোমাটিনকে যদি আমি বলি, আমি একটু সংক্ষেপেই বলতে হবে, ক্রোমাটিনটা হচ্ছে কি, তোমরা মূলত অংশগুলো চেনো আজকে, অর্থাৎ অংশগুলো যদি চেনা থাকে তাহলে আমরা অনেক সময় প্রশ্নে আনসার করতে পারি, কিন্তু অংশগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি আমরা অনেক সময় বর্ণনা জেনে কোনো লাভ হয় না। আচ্ছা দেখো, এই যে আমি অঙ্কনের সুবিধার তোমাদের বোঝার সুবিধার জন্য বিভিন্ন কালি ব্যবহার করেছি। দেখো যে নীল রঙের যে পেঁচানো সূত্রকটা অর্থাৎ ক্রোমাটিন, সেক্ষেত্রে আমরা তো জানি ক্রোমাটিনের হচ্ছে মূল উপাদান হচ্ছে কি ডিএনএ, অর্থাৎ কি প্রোটিন অণু। সেই ক্ষেত্রে দেখো ডিএনএটা যদি আমি ক্রোমাটিন বলি, অর্থাৎ ক্রোমাটিন পাবো, তারপর আরও কি আছে, মুখ্য কুঞ্জন, কাইনেটোকার, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড আছে, টেলোমিয়ার আছে, দুইটা বাহু খেয়াল করব আমরা, তারপর হচ্ছে স্যাটেলাইট। এখন যদি আমি এইগুলোর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বর্ণনা দিতে যাই তাহলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে, তবু আমি একটু সংক্ষেপে না বললেই নয়। এইদিকে সময় তোমরা তো জানো যে ক্লাসের ডিউরেশনটা খুব বেশি বড় নয়। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, টেনশনের কারণেই আশা করি সময়ের সাথে সাথে সবই আমরা ইনশাল্লাহ শিখে যাব। এখন যদি আমরা ক্রোমাটিন তন্তু সম্পর্কে একটু বলতে যাই তাহলে আমরা বলবো ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন, যাকে আমরা কোষের মূল উপাদান ডিএনএ হিসেবে দ্বিসূত্রক এবং রঞ্জক পদার্থ হিসেবে চিহ্নিত করে থাকি। আর সেই ক্ষেত্রে যদি আমরা ক্রোমাটিনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি এর রঞ্জক পদার্থের উপস্থিতির উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে ক্রোমাটিনে আছে আমরা হচ্ছে দুইটা খেয়াল করব, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, দেখো একটা হচ্ছে অর্থাৎ রঞ্জক পদার্থের উপস্থিতি ভিত্তি করে আমরা ক্রোমাটিনকে যদি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর এটা হচ্ছে ইউক্রোমাটিন। অর্থাৎ এইটা মূলত দেখো, অর্থাৎ যে পেঁচানো দ্বিসূত্রক ডিএনএ তার মূলত পেঁচানো সংখ্যা, অর্থাৎ যখন কম কুণ্ডলিত থাকবে, অর্থাৎ কম কুণ্ডলিত যদি আমরা যদি জাস্ট নর্মালি এরকম খেয়াল করি যে এইরকম একটা জিনিস কম কুণ্ডলিত, আর এটা যদি আমরা এইরকম খেয়াল করি বেশি কুণ্ডলিত, অর্থাৎ এই কম কুণ্ডলিত আর বেশি কুণ্ডলিত এবং সক্রিয় বলছে সে হচ্ছে কি সক্রিয় ডিএনএ ধারণ এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ। অর্থাৎ আমি যদি একটু ইন্ডিভিজুয়াল বলি, হেটারোক্রোমাটিন কি, যখন হচ্ছে কুণ্ডলী সংখ্যা কম থাকবে কিন্তু সক্রিয় ডিএনএ ব্যবহৃত হবে। আর হচ্ছে ইউক্রোমাটিনের ক্ষেত্রে কি হবে, কুণ্ডলী সংখ্যা কি থাকবে, বেশি থাকবে কিন্তু সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করবে। এইটাই হচ্ছে মূলত হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিনের ব্যাপার। আর এখন তারপরে যদি আমরা যদি ক্রোমাটিডটাকে আইডেন্টিফাই করি, দেখো ক্রোমাটিড অর্থাৎ এই যে দুইটা বাহুর মতো অর্থাৎ বর্ধিত অংশ, আর দেখো আমি এই লাল কালো কালিতে যে চিহ্নিত করেছি এটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডটা কি হতে পারে, দেখো দুইটা হচ্ছে বাহু, মূলত দুইটা বাহু কি থাকবে সমান ও সমান্তরাল, তবে এটা হ্যাঁ এটা যে ইন্ডিভিজুয়ালি সমানই হবে ব্যাপারটা কিন্তু এমন নয়, এটা হচ্ছে প্রজাতি ভেদে এই ক্রোমাটিডের সংখ্যা দুইটাই থাকলেও এটা কি হতে পারে আকারে ভিন্নতা আসতে পারে। তারপরে যদি আমি বলি ক্রোমাটিডের পরে যদি বলি সেন্ট্রোমিয়ার, এখন দেখো সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা কি অরঞ্জক পদার্থ, অর্থাৎ আমি যদি এখানে একটু খেয়াল করি দেখো এই যে অর্থাৎ অরঞ্জক বস্তু, অর্থাৎ যেখানে নর্মালি কি থাকবে ক্রোমোজোমের একটি অরঞ্জিত অঞ্চল, এই অরঞ্জিত অর্থাৎ মানে রংহীন যে অঞ্চলটা এইটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলবো। আর হচ্ছে কি সেন্ট্রোমিয়ার যদি আমরা বলার পরে তারপরে যদি আমরা কাইনেটোকার বলি, এটাও কি এটা হচ্ছে গাঠনিক একটা অংশ, এই গাঠনিক অর্থাৎ সংক্ষিপ্ত গাঠনিক অংশকেই বলা হচ্ছে কি ক্রোমোজোমের
কাইনেটোকার। তারপরে যদি বলা হয় বাহু, দেখো আমরা যদি এবার সেন্ট্রোমিয়ারটা খেয়াল করি, সেন্ট্রোমিয়ার দুই পাশে দুইটা কি প্রলম্বিত অংশ, অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে যে দুইটা হচ্ছে কি দুইটা দণ্ডাকৃতির যে অংশ আছে সেটিকে হচ্ছে বাহু। তারপরে আমরা কি বলবো যদি বাহুর পরিচয়টা বলতে পারি, যে সেন্ট্রোমিয়ারের দুই পাশে প্রলম্বিত দুইটি সমান অংশ অথবা অসমান অংশ, যেটা হচ্ছে দেখতে অনেকটা কি বাহু বা দণ্ডাকৃতির মনে হচ্ছে, এটাই হচ্ছে, এটাকে যদি আমি প্রথম বাহু চিন্তা করি তাহলে হবে এটা হচ্ছে দ্বিতীয় বাহু বলতে পারি। তারপরে বাহুর পরে যদি আমরা বলি তারপরে হচ্ছে গৌণকুঞ্জন। দেখো গৌণকুঞ্জনটা এইখানে, অর্থাৎ এই স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, দেখো একটা অংশ আছে যেটা অ্যাজ ইউজুয়াল ভাবে প্রবর্ধিত না হয়ে কুঞ্চিত হয়ে গেছে, অর্থাৎ যে কুঞ্চিত হওয়ার করতে করতে সেন্ট্রোমিয়ার নামক, আমরা যদি সেন্ট্রোমিয়ারকে কই যেন, হ্যাঁ সেন্ট্রোমিয়ারকে যদি আমরা মুখ্য কুঞ্জন বলে থাকি, তাহলে সেন্ট্রোমিয়ার সাপেক্ষে এই চাপা যে অংশটা, যাকে আমরা এখানে গৌণকুঞ্জন বলতে পারি। গৌণকুঞ্জনের পরে যদি আমরা একটা বলি, সেটা হচ্ছে আমরা পাবো কি স্যাটেলাইট। স্যাটেলাইটটা কি, অর্থাৎ বাহুর ক্ষেত্রে যদি আমরা বলি সবচেয়ে শেষ অংশে, অর্থাৎ গৌণকুঞ্জনের পরে যে আবার একটা প্রলম্বিত অংশ হয়েছে সেইখানটাই এটা হচ্ছে কি স্যাটেলাইট। আর স্যাটেলাইটের পরে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে আমরা মুখ্য বিষয়গুলো আছে, তাহলে মুখ্য কুঞ্জন তো আমরা বলেছি, ক্রোমাটিন বলেছি, গৌণকুঞ্জন বললাম, স্যাটেলাইট বললাম। এখন হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে কি, হচ্ছে বাহুর সবচেয়ে শেষের অংশগুলো, যেটা হচ্ছে নর্মালি আমরা যদি চিন্তা করি, দেখো এই যে এইটাকে যদি একটা প্রথম বাহু আর প্রলম্বিত অংশের একদম শেষ প্রান্তে টেলোমিয়ার অবস্থান থাকবে। আর হচ্ছে কি থাকবে, এখন এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি পেলিকল আর হচ্ছে ম্যাট্রিক্সকে আলাদাভাবে আইডেন্টিফাই করি, আমরা কি ম্যাট্রিক্স কি একটা রঞ্জিত, যেটা হচ্ছে কি তোমার দানাদার, আর দানাদার অংশটা কিসের মধ্যে প্রক্ষিপ্ত অবস্থা থাকবে, এই পেলিকলের নামক যে পাতলা পর্দা থাকবে, সেই পাতলা পর্দার মধ্যেই আমরা মূলত ম্যাট্রিক্সের যে দানাদার অংশগুলো সেটা আমরা উপস্থিতি আইডেন্টিফাই করতে পারি। এই হলো মূলত আমরা যদি বলতে চাই যে সংক্ষেপে ক্রোমোজোমের ভৌত গঠন। যে আমি দুঃখিত, আসলে সময় স্বল্পতার জন্য অনেক কিছুই আমি হয়তো একটু অস্পষ্টভাবে বলতে হলো আমাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, হতাশ হওয়ার কিছু নেই, তোমরা পরবর্তীগুলো এই চিত্রটা মিলিয়ে বইয়ের সাথে কম্পেয়ার করবে এবং মোটামুটি পড়ার চেষ্টা করো। আমার কথাটা একটু রিপিট করে শোনার চেষ্টা করো, তাহলে দেখবে মোটামুটি এই ক্রোমোজোম এবং ক্রোমোজোমের যে ভৌত গঠন এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পরবর্তী সময়ে পরবর্তী অধ্যায় না, ঠিক এই প্রথম অধ্যায় লেকচার 4 যদি হয়ে থাকে, আরও দু একটা লেকচার অবশ্যই দিতে হবে, মোটামুটি একটু যদি প্রথম অধ্যায়টা গুছিয়ে আনতে চাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী সময়ে এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে অবধি তোমরা ভালো থাকো। এবং সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের, তোমরা যারা এখন অনলাইন ক্লাসটা অবজার্ভ করছো, তোমরা অবশ্যই ক্লাস থেকে যাও। এখনই আমাদের কি হবে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হবেন আমাদের শ্রদ্ধেয় দিলার আপা। তোমাদের সেই ক্লাসটাকে অবজার্ভ করার জন্য, ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের প্রতি অনুরোধ রেখে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।